চেষ্টা করছি। আচ্ছা, আপনারা একটা ওপিনিয়ন দেন তো। আমি যে শনিবারে আপনাদের আহ, তামাদি আইন অথবা সুনির্দিষ্ট প্রতিকার আইনের পরীক্ষা নিতে যাচ্ছি, এই বিষয়ে আপনাদের মতামত কি, বা আপনারা এটাকে কিভাবে দেখেন? এক এক করে রিভাইজ বলেন। দেওয়া হ্যাঁ, মুক্তা বলেন, কি যেন বলছেন। তার ভালোই রিভাইজ হয়ে যাবে আবার। আর অন্যান্য যারা আছেন? স্যার আমার মতামত আপনি কোনটা নেবেন আমাকে বলেন, কারণ আমার তো দুইটাই মানে যেটাই হোক আমার তো একদম শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে হবে। আমার তো পড়া নাই মানে এখন। আপনি আগে বললে আমার একটু সময়টা পাইতাম, আমি ভালো করে পড়তে পারতাম। আর না হলে শুধু মানে আমার অ্যাটেন্ডই করা হবে। আহ, আপনি সময় পাচ্ছেন আগামী বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার, 3 দিন সময় পাচ্ছেন। বুধবার, ঠিক হ্যাঁ। আছে, 3 দিন ঠিক আছে। সময় পাচ্ছেন। 3 দিনে একটা আইন শেষ করা, দ্যাটস এনাফ টাইম। তারপরে হ্যাঁ, না আপনি, সেটাই বলছি স্যার, যে কি নির্দিষ্ট ভাবে বলে দেন যে কোন সাবজেক্টটা, মানে আপনি তো দুইটা এখনো মানে বলেননি নো যে নো, কোনটা। আমি এখন এটা বলছি। বললাম, আমি মানে এখন বলছি, আমি বলে দিব আজকেই। আহ, যে কোনো একটা, ঠিক আছে। এক্ষেত্রে আমি মানে পরীক্ষা নিতে হলে তো আগেই অ্যানাউন্স করতে হয়। সেহেতু আমি পরীক্ষা নিব। আপনাদের শুরুতে শুরু করছিলাম কোনটা দিয়ে? সুনির্দিষ্ট প্রতিকার আইন দিয়ে শুরু করেছিলাম। সেহেতু আপনাদের প্রথম পরীক্ষা হবে সুনির্দিষ্ট প্রতিকার আইনের উপর, প্রথম রিভাইজ হবে। তাহলে আগামী শনিবার রাত 10টা নাগাদ আপনাদের সুনির্দিষ্ট প্রতিকার আইনের প্রথম রিভিশন পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঠিক আছে? আর কেউ আছেন কোনো মতামত দিবেন, বা আপনারা কি এটাকে কিভাবে দেখছেন, পজিটিভলি নাকি নেগেটিভলি দেখছেন? জি স্যার, নিতে পারেন, অসুবিধা নেই। ভাই এই 23 তারিখ যে শনিবার, এই 23 তারিখ। জি জি, 23 তারিখে। ভাই সম্পূর্ণ কোর্সটা যদি নেন তাহলে কিছু সেকশন যদি আমাদের একটু আইডেন্টিফাই করে দেন তাহলে ভালো হবে, আর নয়তো 2-1 দিন সময় বাড়াই দিলে মনে হয় ভালো হয় ভাই। এটা যেহেতু এখন সুনির্দিষ্ট শেষ সময় রিভিশন, তো শুধুমাত্র একটু ভালো করে দেখা সুনির্দিষ্ট লাগবে। প্রতিকার আইন, শুধুমাত্র সুনির্দিষ্ট প্রতিকার আইন। আমি সাজেশন দিয়ে দিব, ঠিক আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ সাজেশন ঠিক আছে দিলে ভাই, একটু ভালো তাহলে ভালো হয়। হবে ভাই। সাজেশনে দিলে হ্যাঁ ভাই আমরা সুমন ভাই। ওগুলোর উপর একটু বেশি ক্রিয়েট করতে পারতাম, প্রেশার দিতে পারতাম, তাহলে ভালো হতো হ্যাঁ, ভাই। আমি সাজেশন দিয়ে দিব। আর যদি মনে করেন যে টাইম আরেকদিন বাড়াইতে হবে, তাহলে আমি টাইম আরেকদিন বাড়াই দিব, সমস্যা নাই। ভাই, আমরা যাতে নেক্সট এর জন্য মানে মোটামুটি 80% কভার করতে পারি এরকম একটা সময় দেন। একদিন লেট হোক কিন্তু যেন ওইটা স্পেসিফিক সবার জন্য ভালো হয়। একটা দিন সময় বেশি দেওয়া ব্যাপার না ভাই, আমাদের সবার জন্য ভালো হইবে আর কি। হ্যাঁ সাজেশনে একটু সময় দিলে ভালো হয়, আমি সুমন ভাইয়ের সাথে একমত। আচ্ছা, আপনাদের আমি একদিন সময় বাড়াই দিব, ঠিক আছে? আগামী রবিবারে পরীক্ষা নিব। আর কারণ ঠিক আছে, প্রশ্ন ধন্যবাদ ভাই, করতে আসসালামু অনেকটা আলাইকুম। সময়ের প্রয়োজন হয়। আর আমি প্রশ্নগুলো খুব চিন্তা ভাবনা করে করি, সেক্ষেত্রে টাইমের প্রয়োজন আছে। কিন্তু আপনাদের পড়ে পরীক্ষা দিতে হবে। আমি বলেছি, আমার নোট থেকে আমি যত কঠিনই প্রশ্ন করি না কেন, যত ঘুরায় পেঁচায় প্রশ্ন করি না কেন, আমার নোট থেকে আপনারা সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। হয়তো দুই একটা আপনি পাবেন না, হয়তো 10% প্রশ্নের উত্তর পাবেন না, কিন্তু বাকি সকল প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। সো আমার নোটকে মেন টার্গেট করে আপনারা পড়তে থাকেন। ভাই আমরা আপনার যে সাজেশন দেবেন না ওই সেকশনের উপরে ভাই ফোকাস দেবো বেশি। হ্যাঁ, সাজেশন এখানে সুনির্দিষ্ট প্রতিকারণের ধারা আছে খুব কম, ঠিক আছে? কিছু ধারা আমি 3 স্টার দিয়ে দিব, কিছু আমি 2 স্টার দিব, কিছু আমি 1 স্টার দিব। যেগুলো 3 স্টার দিব ওইগুলোর উপর সব থেকে বেশি গুরুত্ব দিবেন। আর সুনির্দিষ্ট প্রতিকারণে যে যে ধারা আমি উদাহরণ পড়তে বলবো, ওই ওই ধারার উদাহরণগুলো খুব মনোযোগ সহকারে পড়বেন। জি ভাই, ভালো হবে ভাই। হ্যাঁ, এখন 119 ধারাতে চলে যান। ডাম্পড উইটনেস, মানে বোবা সাক্ষী। এই বোবা সাক্ষী আপনার কত ধারাতে বলা আছে? এটা বলা আছে সাক্ষ্য আইনের 119 ধারাতে। এই বোবা সাক্ষীর ইংরেজিটা কি? ডাম্পড উইটনেস।
তাহলে একজন বোবা আপনার কি হইতে পারে? যোগ্য সাক্ষী হইতে পারে। একজন বোবা কি সাক্ষী হইতে পারে? যোগ্য সাক্ষী হইতে পারে, যদি সে প্রশ্ন বুঝতে পারে এবং বুঝে উত্তর প্রদান করতে পারে। এখন এই বোবা কিভাবে সাক্ষ্য প্রদান করবেন? সে লিখিতভাবে সাক্ষ্য প্রদান করতে পারে, আর আপনার ইশারার মাধ্যমে ইশারাতে। সাক্ষ্য প্রদান করতে পারে। যখন একজন বোবা এই লিখিতর মাধ্যমে এবং ইশারার মাধ্যমে সাক্ষ্য দিবেন, তখন তার এই সাক্ষ্যটা মৌখিক সাক্ষ্য হিসাবে ওরাল গণ্য এভিডেন্স হইবে। ভাই। মৌখিক সাক্ষ্য হিসাবে গণ্য হইবে। তাহলে এখানে আমরা মূল পয়েন্ট পেলাম 3-4টা, যে যদি সে বোবা হয় তাহলে প্রশ্ন যদি বুঝতে পারে এবং উত্তর প্রদান করতে পারে তাহলে সে যোগ্য সাক্ষী। আর সে সাক্ষ্য দেবে লিখিতভাবে এবং বা আপনার ইশারার মাধ্যমে। যদি লিখিতভাবে দিক অথবা ইশারার মাধ্যমে দিক, সেটা আপনার মৌখিক সাক্ষ্য হিসাবে গণ্য হইবে। এটা হচ্ছে আপনার 129 ধারার মূল কথা। 19 স্যার। 119 ধারার আপনার মূল কথা। এর বাইরে থেকে আপনার 119 ধারার আর কোনো প্রশ্ন আসার মতো কোনো সম্ভাবনা নাই। তাহলে আপনার এই যে 119 ধারা, এইটা নিয়ে কি আপনার আর অতিরিক্ত সময় দেওয়ার কোনো প্রয়োজন আছে? কিছু কিছু ধারা, বেশিরভাগ ধারা তো আপনার এই ক্লাসেই পড়া হয়ে যাচ্ছে, আর বাকিগুলো আপনারা বুঝতে পারতেছেন। যখন বুঝতে পারতেছেন ওইগুলো আপনারা আর একবার দুইবার দেখলে আপনার পুরো পড়া কমপ্লিট হয়ে যাচ্ছে। সো আপনাদের টেনশন করার বা অতিরিক্ত পড়ার টেন্ডেন্সিটা এটা বাদ দিতে হবে। আমি যতটুকু পড়াই এইটুকু পড়া আপনারা যদি আমার এই ক্লাস টাইমে তারপরে যে একদিন দুদিন সময় পান, ওই সময় যদি আপনারা খুব মনোযোগ সহকারে যদি শেষ করে ফেলান বা ভালো করে পড়ে ফেলেন, তাহলে দেখবেন এই যে বিন্দু বিন্দু জল আর ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণার বিন্দু বিন্দু জল গড়ে তোলে। তো ধরেন যে আপনার মহাদেশ এইভাবে, সাগরতল। হ্যাঁ, এইটা আপনার এইভাবেই কিন্তু আপনাদের পুরো পড়াটা কিন্তু হয়ে যাবে। সেহেতু এই যে আপনার, আপনি এটা আমার খুব বলতে ইচ্ছে করতেছে। বলেন তো। ছোট ছোট বালিকণা বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাসাগর সমুদ্র অতল। থ্যাংক ইউ, খুব সুন্দরভাবে আপনি কারেক্টলি বলেছেন। আজকে আমরা তারিনের কাছ থেকে গান শুনবো। তারিন কিন্তু গান গাইতে পারে, ঠিক আছে? ভালো হয় ভাই, লেখাপড়া মাঝে মাঝে এরকম শুনলে ভাই মন ফ্রেশ হয় ভাই। আচ্ছা, আমরা এবার চলে যাব 120 ধারাতে। স্বামী স্ত্রীর সাক্ষ্য প্রদান। স্বামী স্ত্রী একে অন্যের বিরুদ্ধে কি হবে? যোগ্য সাক্ষ্য হবে, যোগ্য সাক্ষী হবে। তার মানে কি? যোগ্য সাক্ষী বলতে স্বামী স্ত্রী একে অন্যের বিরুদ্ধে কি করতে পারবে? সাক্ষ্য প্রদান করতে পারবে। দেখেন, দেওয়ানি মামলাতে স্বামী স্ত্রী পক্ষে এবং বিপক্ষে একে অন্যের সাক্ষ্য দিতে পারবে। যখন সাক্ষ্য দিতে পারবে তার মানে সেটা যোগ্য সাক্ষী। কিন্তু ফৌজদারি ক্ষেত্রে স্বামী স্ত্রী একে অন্যের বিরুদ্ধে কি করতে পারবে না? সাক্ষ্য দিতে পারবে না। স্বামী স্ত্রী একে অন্যের বিরুদ্ধে ফৌজদারি মামলায় সাক্ষ্য প্রদান করতে পারবে না। মানে বিরুদ্ধে পারবে না, পক্ষে পারবে। স্বামী স্ত্রীর দেওয়ানি এবং ফৌজদারিতে যোগ্য সাক্ষী, কিন্তু এই যে দেওয়ানিতে স্বামী স্ত্রী পক্ষে বিপক্ষে সাক্ষ্য দিতে পারবে, আবার দেখেন ফৌজদারিতে স্বামী স্ত্রী বিপক্ষে সাক্ষ্য দিতে পারবে কিন্তু পক্ষে সাক্ষ্য দিতে পারবে না। জাস্ট মিনিট, একটা মিনিট একটু অপেক্ষা করেন। দেখেন, ফৌজদারিতে স্বামী স্ত্রী একে অন্যের বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারবে কিন্তু তারা পক্ষে সাক্ষ্য দিতে পারবে না।
আবার দেওয়ানিতে আপনার স্বামী স্ত্রী স্বামী স্ত্রী এর একে অন্যের বিরুদ্ধে এবং পক্ষে উভয়ে কি করতে পারবে, সাক্ষ্য প্রদান করতে পারবে। তাহলে আমরা একটা জায়গায় আমরা শুধু নেগেটিভ পাইলাম যে ফৌজদারিতে মানে আপনাদের ক্রিমিনাল যে মামলাগুলো আছে এই মামলাগুলোতে স্বামী স্ত্রী একে অন্যের আপনার পক্ষে কোনো সাক্ষ্য প্রদান করতে পারবে না, কিন্তু বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করতে পারবে। এখন যদি এরকমের হয় যে স্বামী আপনার বাদী আর হাজব্যান্ড হলো বিবাদী, সেক্ষেত্রেও তো আপনার অবশ্যই তারা যোগ্য সাক্ষী, তারা একে অন্যের বিরুদ্ধে কি করতে পারবে, সাক্ষ্য প্রদান করতে পারবে। তাহলে এখান থেকে আপনারা একটা পয়েন্ট শুধু আউট করবেন, একটা প্রশ্ন পয়েন্ট আউট করবেন যে ফৌজদারি কার্যবিধিতে বা ক্রিমিনাল যে মামলাগুলো আছে এই মামলাতে আপনার হাজব্যান্ড ওয়াইফ বা স্বামী স্ত্রী একে অন্যের পক্ষে সাক্ষী দিতে পারবে না, বিপক্ষে পারবে। আর দেওয়ানিতে পক্ষে এবং বিপক্ষে উভয় ক্ষেত্রে কি করতে পারবে, সাক্ষ্য প্রদান করতে পারবে। এবার চলে যাব আমরা প্রিভিলেজ কমিউনিকেশন। এইটা আপনার বলা আছে 121 ধারা থেকে 129 ধারা পর্যন্ত। 121 ধারা থেকে 129 ধারা পর্যন্ত এটা বলা আছে। এখন আমি 121 ধারাটা দেখেন যে জজ বা ম্যাজিস্ট্রেট হিসাবে সাক্ষ্য প্রদান করা। এখানে কিছু কিছু ব্যক্তিকে সাক্ষ্য প্রদানের ক্ষেত্রে বিশেষ সুবিধা প্রদান করা হয়েছে, মানে তারা সুযোগ থাকে বা তারা সাক্ষ্য প্রদান ক্ষেত্রে আপনার সাক্ষ্য না দিয়ে বা সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে তাদের বাধ্য করা যায় না। এটা হচ্ছে আপনার প্রিভিলেজ কমিউনিকেশন বলা হচ্ছে, এই চ্যাপ্টারটার নাম প্রিভিলেজ কমিউনিকেশন। এটা আপনার 121 ধারা থেকে 129 ধারা পর্যন্ত আলোচনা করা হয়েছে। আপনাদের যদি পরীক্ষাতে প্রশ্ন আসে যে প্রিভিলেজ কমিউনিকেশন এটা কত ধারাতে কত ধারা পর্যন্ত আলোচনা করা হয়েছে, তাহলে আপনারা কি উত্তর করবেন যে 121 থেকে 129 ধারা। এই যে প্রিভিলেজ কমিউনিকেশন কত ধারা থেকে কত ধারা আলোচনা করা হয়েছে এটা নিয়ে আমি প্রশ্ন করে বা করব। সো এই ধারাটা আপনার একটু মনে রাখবেন, ঠিক আছে। দেখেন যে কোনো জজ বা ম্যাজিস্ট্রেট, উক্ত জজ বা ম্যাজিস্ট্রেট হিসেবে তার কার্য সম্পাদন সম্পর্কে অথবা উক্ত জজ বা ম্যাজিস্ট্রেট হিসেবে তার গোচরীভূত জ্ঞাত অবহিত কোনো বিষয় সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত তাকে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। তাহলে বিচারক বা জজ যে বিষয়ে তারা জানুক বা জানা আছে, তারা জ্ঞাত আছে, সেই বিষয় সম্পর্কে তার যে ঊর্ধ্বতন যে কর্মকর্তা আছে তাদের অনুমতি ব্যতীত তাকে সাক্ষ্য প্রদানের ক্ষেত্রে বাধ্য করা যাবে না। তবে উক্ত দায়িত্ব পালনকালে তার উপস্থিতিতে বা তার সম্মুখে সংঘটিত কোনো অপরাধ সম্পর্কে তাকে সাক্ষ্য দিতে অর্থাৎ আপনার ঊর্ধ্বতন কর্মকর্তার আপনার অনুমতির প্রয়োজন নাই। এখন ধরেন যে এজলাসের মধ্যে আপনার একজন আসামি খুবই রাগান্বিত হয়ে একজন ব্যক্তিকে জোরে আঘাত করে মার্ডার করে ফেললো, মানে মেরে ফেললো, এটা আপনার বিচারকের সামনে। এখন এই ক্ষেত্রে বিচারককে কী করা যাবে, সাক্ষ্য প্রদানের ক্ষেত্রে বাধ্য করা যাবে। যখন যে ঘটনাটা আপনার বিচারকের সম্মুখে হচ্ছে, উপস্থিতিতে কোনো অপরাধ যদি সংঘটিত হয় তাহলে সেক্ষেত্রে বিচারককে বাধ্য করা যাবে, কিন্তু অন্যান্য ক্ষেত্রে বাধ্য করা যাবে না। তারপর দেখেন 122 ধারা বিবাহকালীন যোগাযোগের বিষয় স্বামী স্ত্রীর মধ্যে পত্র আলাপ। এই যে বিবাহ বলবৎ আছে, তারা সুখে শান্তিতে সংসার করতেছে, এই সংসার করা অবস্থায় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে কথা হয়েছে, যে যোগাযোগ হয়েছে, যে পত্র আলাপ হয়েছে, এইগুলো বাইরে প্রকাশ করার জন্য বা এইগুলো সম্পর্কে আপনার সাক্ষ্য প্রদানের জন্য তাকে কি করা যাবে না, বাধ্য করা যাবে না। হাজব্যান্ড ওয়াইফ কাউকেই
বাধ্য করা যাবে না। তবে এখানে আপনার ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা হচ্ছে যে ব্যক্তি যোগাযোগ করেছে সে বা তার প্রতিনিধি যদি অনুমতি দেয়। হাজব্যান্ড যোগাযোগ করেছে, এখন স্ত্রীকে সাক্ষ্য প্রদান করতে বাধ্য করতেছে। এখন যদি হাজব্যান্ড যদি অনুমতি দেয় যে ঠিক আছে তুমি সাক্ষ্য দাও, তাহলে সেক্ষেত্রে দেওয়া যাবে। আর 2 নম্বরটা স্বামী স্ত্রীর মধ্যে, মানে আপনার স্বামী স্ত্রীর মধ্যে যদি মামলা হয়, আপনার যখন পত্রালাপ হয় তখন ভালো সম্পর্ক ছিল, বেস্ট ওয়াইফ ছিল, ওয়াইফ ম্যাটেরিয়াল ছিল, কিন্তু পরবর্তীতে হুট করে আপনার ঝগড়া বিভেদ হয়ে গেছে, ডিভোর্স দিয়ে দিয়েছে, পরে বউ যৌতুকের মামলা করছে। এখন এই যৌতুকের মামলায় পরবর্তীতে সাক্ষীর সময় এই যে পত্রালাপ হয়েছিল এইগুলো প্রকাশ করা যাবে। যখন তার মানে কি, তখন আপনার হাজব্যান্ড ওয়াইফ আপনার বাদী আর বিবাদী, তখন এইগুলো প্রকাশ করা যাবে। 3 নাম্বারটা দেখেন, উক্ত স্বামী স্ত্রীর সম্পর্ক অবসানের পর যদি যোগাযোগ করা হয়, মাত্র পত্রালাপটা এরকমের সময় করা হয়েছে যখন তাদের মধ্যে হাজব্যান্ড ওয়াইফের কোনো সম্পর্ক বলবৎ নাই বা বলবৎ নাই, সেই সময় যদি যোগাযোগ করা হয় তাহলে সেটা প্রকাশ করা যাবে। 112 ধারা থেকে 122 ধারার উপর আপনার নির্ভরশীল, মানে 122 ধারার উপর নির্ভরশীল। মানে এই যে 120 ধারাতে বলতেছে যোগ্য সাক্ষী কিনা, আর 122 ধারাতে বলতেছে কোন ক্ষেত্রে সাক্ষ্য প্রদান করতে পারে। তাহলে 122 আর 120 ধারা আপনারা এক করে পড়বেন। এইবার 123 ধারাতে চলে যান। 123 ধারাতে বলতেছে এভিডেন্স অ্যাজ টু অ্যাফেয়ার্স অফ স্টেট, রাষ্ট্রীয় গোপন বিষয়ে সাক্ষ্য প্রদানের ক্ষেত্রে বা বাইরে প্রকাশের ক্ষেত্রে রাষ্ট্রকে বাধ্য করা যাবে না। এবং যে প্রতিষ্ঠানের আপনার এই যে বিষয়গুলো প্রকাশ করতে বলা হচ্ছে, এই প্রতিষ্ঠানের প্রধানের অনুমতি ব্যতীত রাষ্ট্রীয় গোপনের যে বিষয়গুলো আছে বা গোপনীয়তার যে বিষয়গুলো আছে ওই বিষয়গুলো প্রকাশ করা যাবে না। যেমন স্বাস্থ্য মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, ঠিক আছে, বিভিন্ন আপনার আলাদা সেপারেট আছে, আপনার মন্ত্রণালয় আছে, এদের যে আপনার প্রধান আছে সেই প্রধানের অনুমতি ব্যতীত এই ধরনের প্রতিষ্ঠানের কোনো তথ্য বা কোনো কিছু আপনার বাইরে প্রকাশ করা যাবে না। তারপরে চলে যান 124 ধারাতে সরকারি পর্যায়ে বার্তা আদান প্রদান। এই যে রাষ্ট্র অনেক সময় আপনার গোপন চুক্তি করে না, কোনো ব্যক্তির সাথে রাষ্ট্রের বা কোনো রাষ্ট্রের সাথে অন্য কোনো রাষ্ট্রের গোপন চুক্তি বা গুরুত্বপূর্ণ চুক্তি যে বিষয়গুলো, এইগুলো প্রকাশ করতে বাধ্য করা যাবে না। এটাই বলা হচ্ছে আপনার 124 ধারাতে। যদি এই বিষয়গুলো আপনার প্রকাশ করা হয় তাহলে জনগণের মনে জনশৃঙ্খলা বা আপনার উদ্বেগ সৃষ্টি হবে, শান্তি নষ্ট হবে, এরকমের কোনো আশঙ্কা থাকে বা অন্যান্য কোনো কারণে, সেক্ষেত্রে আপনার কি করা যাবে না, এই অফিসিয়াল কমিউনিকেশন, রাষ্ট্রীয় কমিউনিকেশন, এইগুলো আপনার কি করা যাবে না, প্রকাশ করা যাবে না। এখন 125 ধারাতে চলে যান। কতকগুলো বিষয় ক্ষেত্রে আপনার যে করা হয়েছে, আপনার একটা অপরাধ সম্পর্কে যদি কোনো ব্যক্তি সংবাদ প্রদান করে থাকেন, এখন যে ব্যক্তি সংবাদ প্রদান করেছে এটা যদি প্রকাশ পায় এবং তার যদি নিরাপত্তাহীনতায় ভুগেন, সেক্ষেত্রে যে সংবাদ প্রদান করেছে তার এই তথ্যটা বা তার এই নামটা প্রকাশ করা যাবে না। এখন ধরেন যে এই যে লক্ষ্মণ ভাই, লতিফ ভাই, নওরিন, মুক্তা, এই কয়েকজন ব্যক্তি আপনার একটা অপরাধ করেছে, এই তথ্যটা দিল আপনাকে, এই তথ্যটা শিলা দিল। যখন শিলা এই সংবাদটা যখন থানায় গিয়ে দিল যে লোকমান, লতিফ, মুক্তা, নওরিন এরা হলো একজনের বাসায় ডাকাতি করেছে, আমি এটা নিজ চোখে দেখেছি, এখন পরবর্তীতে এই শিলার আপনার জীবন নাশের একটা হুমকি আসে যে যদি এটা প্রকাশ করা হয় তাহলে এরা হয়তো আপনার কি করতে পারে, আপনার এই শিলাকে ক্ষতি করতে পারে বা কোনো
পরবর্তীতে শিলার সাথে অন্যায় কোনো কিছু করতে পারে, সেক্ষেত্রে এই যে শিলা আপনার তথ্যটা দিল, এই তথ্যটা কি করা যাবে না, প্রকাশ করা যাবে না। তাহলে এই যে আপনার 125 ধারাটা কিন্তু আপনার খুবই গুরুত্বপূর্ণ। এটা আপনার প্র্যাকটিস লাইফে হোক, অ্যাজ এ লয়ার স্টুডেন্ট হিসাবে হোক, আপনারা যে কোনো জায়গায় শো করতে পারবেন। কারণ আইন জানা বা বোঝার মতো অ্যাডভোকেট কিন্তু আপনার অনেক কম আছে। প্র্যাকটিস এক জিনিস আর আইন জানা শেখা আরেক জিনিস। সো অনেক ক্ষেত্রে যখন আপনারা বিভিন্ন রকমের প্রশ্নের সম্মুখীন হন, অনেক কিছু ফেস করা লাগে, সেটা আপনার কোর্টে, আউট অফ কোর্টে, থানাতে, দেখা গেলো আপনার কোনোদিন থানাতে যাওয়া লাগলো, তখন কিন্তু আপনি দুইটা কথা যে বলবেন, দুইটা কথা বলতে হলে দুইটা কথা জানা লাগে। সো এখন একজন সংবাদদাতার সুরক্ষা কথার কথা বলা আছে, একজন সংবাদদাতার যে সুরক্ষার কথা, এই সুরক্ষার কথা কোথায় বলা আছে, তখন আপনারা এই যে 125 ধারা টেনে নিয়ে আসবেন, বলবেন যে 125 ধারাতে বলা আছে। ঠিক আছে, তারপর দেখেন পেশাগত পত্র আলাপ। উকিল এবং মক্কেলের মধ্যে 126 ধারাতে উকিল এবং মক্কেলের মধ্যে যে ধরেন যেদিন উকিল নিয়োগপ্রাপ্ত হয় ওই দিন থেকে যেদিন আপনার এই যতদিন এই নিয়োগপ্রাপ্ত থাকে এবং দুজনের মধ্যে একটা সম্পর্ক থাকে চুক্তিভিত্তিক, বা যদিও অ্যাডভোকেট মক্কেলের সাথে চুক্তি করতে পারে না, সেই ক্ষমতা দেওয়া হয় নাই, মানে আপনার যতক্ষণ পর্যন্ত নিয়োগপ্রাপ্ত অ্যাডভোকেট থাকে সেক্ষেত্রে মক্কেল আর উকিলের মধ্যে যে যোগাযোগ হয়, যে তথ্য আদান প্রদান হয়, সেটা বাইরে প্রকাশ করার জন্য বলা যাবে না, অ্যাডভোকেটকেও বলা যাবে না, বা অ্যাডভোকেটের সহকারী বা অন্যান্য যারা আছেন তাদেরকেও বলা যাবে না। অনেক সময় দেখা যায় যে একজন আসামি আপনার অ্যাডভোকেটের কাছে এসে আপনার একদম মন খুলে সব স্বীকার করতেছে যে আমি অমুককে এইভাবে মারিছি, এইভাবে খুন করেছি, এই জায়গায় গেছি, ওই জায়গায় গেছি। এখন যখন আপনার একজন আসামির অ্যাডভোকেটের কাছে এই কথাগুলো বলতেছে, তার দায়িত্ব হচ্ছে আসামিকে আপনার সেভ করা। তবে মানে আমার একটা পার্সোনাল অপিনিয়ন, যদি কোনো ব্যক্তি অফেন্স ক্রিয়েট করে এবং সে যদি আপনার মারাত্মক প্রকৃতির অপরাধী হয়ে থাকে, প্রকৃতপক্ষে অপরাধী হয়ে থাকে, তাহলে আপনারা যদি তার পক্ষে যদি আপনারা মামলা লড়েন, তখন আপনাদের ইন্টেনশন হবে কি জানেন, আপনাদের ইন্টেনশন হওয়া উচিত, বা আমি যেটা ফিল করি, যে তার শাস্তি হোক কিন্তু কম হোক, সে সংশোধিত হোক, কিন্তু সত্যকে পুরোপুরিভাবে মিথ্যা আর মিথ্যাকে পুরোপুরিভাবে সত্য, প্র্যাকটিসটা হোক, নীতি নৈতিকতা এগুলো বজায় রেখে প্র্যাকটিস হোক। ঠিক আছে, এই জন্য আপনাদের বলেছি আপনারা আইনজীবী হওয়ার পাশাপাশি আপনারা একজন ভালো মানুষ হবেন। এই যে মাগুরাতে আসিয়া নামের 8 বছরের একটা মেয়েকে আপনার রেপ করে মেরে ফেলা দিল। এখন আমি যদি ওই আপনার আসামির যদি পক্ষের আইনজীবী হইতাম, তাহলে কি করতাম, তাহলে তার লিগাল যে প্রসেসগুলো আছে এই প্রসেসগুলো ফলো করতাম, চেষ্টা করতাম যে তার শাস্তির জন্য একটু কম হোক এবং সে যেন আপনার নিজেকে সংশোধন করতে পারে, এই সুযোগটা যেন সে পায়। এইটুকুই হয়তো আমার ডিফেন্স। ঠিক আছে, কারণ সে একজন প্রমাণিত অপরাধী। তাহলে 126 ধারা বুঝতে পেরেছেন। এবার চলে যাব 129 ধারাতে। আইনি উপদেষ্টার সহিত গোপন যোগাযোগ, এইগুলো আপনার আইনি উপদেষ্টার সাথে যে গোপন যোগাযোগ, এইগুলো আপনার কি করা যাবে না, প্রকাশ করতে বাধ্য করা যাবে না। যাক, আপনাদের এই যে 121 থেকে আপনার 129 ধারা পর্যন্ত যেগুলো গুরুত্বপূর্ণ ছিল ওইগুলো আমি একটু ডিটেলসে আলোচনা করার চেষ্টা করেছি, আর বাকি 2-1টা ধারা আমি স্কিপ করেছি, ওইগুলো আপনাদের প্রয়োজন নাই। আর গুরুত্বপূর্ণ যে ধারাগুলো আছে এরপরে আপনাদের আছে আপনার এই যে
38 থেকে 37 থেকে শুরু হবে। তারপর থেকে আপনারা আরও একটু বেশি কনসেন্ট্রেশন দিয়ে পড়বেন, আমি পড়াবো। এখন যেহেতু সার্কুলার দিয়ে দিয়েছে, আমি আমার বক্তব্য আগেই দিয়েছি, আবারও বলছি যে সময় খুব কম, আপনারা মিনিমাম 4 থেকে 5 ঘন্টা পড়বেন। কিভাবে পড়বেন সেটাও বলে দিয়েছি। আমার প্রত্যেকটা পরীক্ষা এরকমভাবে দিবেন যেন আপনারা বার কাউন্সিলের পরীক্ষা দিচ্ছেন। প্রত্যেকটা পরীক্ষা ওএমআর শিটে দিবেন, ওএমআর শিটের উপরে নাম লিখবেন, বৃত্তগুলো সুন্দর করে ভরাট করবেন, একটা কাল্পনিক রোল নাম্বার লিখবেন, রোলের বৃত্তগুলো ভালো করে ভরাট করবেন। আপনারা দেখেন যে 5%-এর উপরে স্টুডেন্ট শুধুমাত্র ওএমআর শিট পূরণ করতে না পারার কারণে তাদের পরীক্ষা বাতিল হয়ে যায়। দেখা যাচ্ছে যে তারা 100-র মধ্যে 70 পাচ্ছে, কিন্তু আপনার তাদের খাতা বাতিল। সো প্র্যাকটিসটা হইতে হবে এরকমভাবে, আপনারা চতুর্দিক থেকে পরিপূর্ণভাবে আপনারা নিজেকে যোগ্য করে যাবেন পরীক্ষা দিতে এবং পাস করবেন। পরীক্ষা ইনশাল্লাহ খারাপ হবে না, আপনারা সবাই পাস করবেন। আর যাদের মনে হচ্ছে যে আপনারা পড়াটা এখন ধরতে পারতেছেন না, বা মনে হচ্ছে যে আপনারা একটু কম পারবেন, বা আপনাদের মনে হচ্ছে যে আপনারা ফেল করবেন, এরকমের যদি কেউ থাকেন তাহলে আমাকে পার্সোনালি ফোন দিবেন। আর এক একজন ব্যক্তির ক্ষেত্রে আমি এক এক ধরনের উপদেশ দিই, কারণ যার যতটুকু প্রয়োজন, যার যেভাবে প্রয়োজন, সে সেভাবে সামনে আগাবেন। আচ্ছা, তাহলে আপনারা আজকের ক্লাস আমি মনে করি এখানে